অন্ধকার অপরাধ জগতের জাল করব উন্মুক্ত, এমন প্রত্যয় আমাদের চারপাশে ঘটে যাওয়া অপরাধ, এর পেছনের কারণ, নেপথ্য জন আর প্রভাব এ নিয়ে চ্যানেল 9-এর সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান 9 ইনভেস্টিগেশনে আপনাদের স্বাগত জানাই। আমি চয়ন রহমান। হাসপাতাল চিকিৎসা সেবা প্রাপ্তির নিশ্চিত নিরাপদ স্থান ভাবা হয় যাকে। রোগীরা তাদের স্থান বেঁধে ছোটেন সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে। সামর্থ্যবানরা উন্নত চিকিৎসার আশায় আসেন বেসরকারি উন্নত হাসপাতালগুলোতে। তবে কখনো কখনো এসব হাসপাতালগুলো হয়ে ওঠে বিপদসংকুল, অনিশ্চিত আর অনিরাপদে আচ্ছন্ন। সাম্প্রতিক সময় রাজধানীর একটি হাসপাতালে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড এবং তার প্রভাবে যে ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের মনে জমাট বাঁধা বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা খুঁজব 9 ইনভেস্টিগেশনের এবারের পর্বে। নাম যার হাসপাতালে অগ্নিকাণ্ড, বেশ কিছু জমাট প্রশ্ন। একটা যদি ফায়ার এক্সটিংগুইশার থাকতো আমি নিজে নিভাইতে পারতাম। আরে ফায়ার সার্ভিস খবর দেন। আগুন লাগার জন্য পারফেক্ট। করোনায় বিপর্যস্ত গোটা দেশ, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যসেবা নিয়ে রীতিমতো হাবি খাচ্ছে সাধারণ মানুষ। সরকারি হাসপাতালগুলোতে মিলছে না সিট, বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেখানে উন্নত চিকিৎসার আশায় সামর্থ্যবানেরা ছুটছেন নামকরা সব হাসপাতালগুলোতে। আশা সেখানে হয়তো মিলবে একটু উন্নত চিকিৎসা। আসলে কি তাই? উন্নত চিকিৎসার আশায় যারা ছুটছেন সেসব হাসপাতালে বাস্তবে কি তারা পাচ্ছেন, সেসবের উত্তর আমরা একটু খুঁজব। তার আগে কতগুলো ঘটনা প্রবাহ আমরা দেখতে চাই। আচ্ছা, রোগীরা কি হবে? 27 মে, সময় তখন রাত 9:30। গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে হঠাৎই আগুনের সূত্রপাত। আগুন নেভাতে শুরু হয় ছোটাছুটি। প্রায় 25 মিনিট চেষ্টার পরেও আগুন নেভানো যখন সম্ভব হলো না, তখন ডাকা হলো ফায়ার সার্ভিসকে। আরে ফায়ার সার্ভিস খবর দেন। ফায়ার সার্ভিসের অভিজ্ঞ সদস্যদের প্রচেষ্টায় নেভানো হয় আগুন, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। অগ্নিকাণ্ডে মারা যান চিকিৎসাধীন 5 রোগী। এ ঘটনার 18 ঘন্টা পর হাসপাতালের পক্ষ থেকে ডাকা হয় সংবাদ সম্মেলন। সেখানে নিজেদের বক্তব্য তুলে ধরে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। আগুনের সূত্রপাত হওয়ার পরপরই আমাদের নিজস্ব অগ্নি নির্বাপক যে ব্যবস্থা আছে এবং আমাদের যে ফায়ার সার্ভিস টিম আছে, অগ্নি নির্বাপক যে টিম, তারা সকলেই ব্যাপারটা জেনে দ্রুততার সাথে ওখানে ছুটে যায় এবং ফায়ার সার্ভিস অথরিটিকে ওনারা ফোন দেয়, সেন্ট্রাল কন্ট্রোল রুমে ফোন দেয়। দমকল বাহিনী আসার পরে ওনারা ওই পানির হাইড্রেন্টের, আমাদের পানির হাইড্রেন্টের হোস পাইপ দিয়েই, সেই পানি দিয়েই আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসে 10 থেকে 15 মিনিটের মধ্যে। নিহতরা সবাই করোনা রোগী ছিলেন বলে কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনে এ সময় জানানো হয়। যে 5 জন রোগী ওখানে ছিলেন তারা অত্যন্ত অসুস্থ ছিলেন। তারা করোনা সন্দেহেই আমরা তাদেরকে ওখানে রেখেছিলাম এবং তাদের মধ্যে 4 জন পুরুষ, 1 জন মহিলা ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে তাদের কাউকেই আমরা বের করতে পারিনি। ওনারা হাই ফ্লো অক্সিজেনের মধ্যে ছিলেন, ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। অর্থের মায়া ত্যাগ করে অগ্নিকাণ্ডে মারা যাওয়া রোগীরা নিজেদের জীবন বাঁচাতে এসেছিলেন উন্নত হাসপাতালে। নিরাপদ সেবার আশায় ছুটে আসা এসব মানুষের করুণ পরিণতি অনিরাপদ অবকাঠামোয়। নিহতের স্বজনদের স্বাভাবিকভাবেই তাই কিছু প্রশ্নের সৃষ্টি হয়। অনুসন্ধানী অনুষ্ঠান 9 ইনভেস্টিগেশনে এ পর্বে শুধু সেসব প্রশ্নের উত্তর খুঁজবে। সেজন্য নিহত স্বজনদের কি বক্তব্য সেটা শোনা দরকার। ইউনাইটেড হাসপাতালের দেয়া তথ্য অনুযায়ী অগ্নিদগ্ধে মারা যান মোট 5 জন ব্যক্তি। তারা হলেন মোহাম্মদ মাহবুব এলাহি চৌধুরী,
রিয়াজুল আলম, অ্যান্থনি পল, খাদেজা বেগম ও মোহাম্মদ মনির হোসেন। এ তালিকা ধরে এবার এগুবো আমরা। দেখতে চাই আগুনে মারা যাওয়া এসব রোগীর প্রেসক্রিপশন ও তাদের পরিবারের কথা। মোহাম্মদ মাহবুব এলাহি পেশায় একজন ব্যবসায়ী। করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে। হাসপাতালের রিপোর্ট বলছে তিনি করোনা নেগেটিভ ছিলেন, তবুও তাকে রাখা হয়েছিল আইসোলেশন ওয়ার্ডে। ঠিক এর দুদিন পর করোনা ইউনিটেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান মাহবুব। উনি একটা সিভিয়ারলি হেভি পার্সন এন্ড উনি অনেক স্ট্রং। ওনার যদিও 58 ইয়ার্স ওল্ড, এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং একটা পার্সন। একটা ঘুমের ওষুধ তাকে আগুন ফিল করায় নাই, যে ওই বেডেই শুয়েছিল মরার টাইমে। ইট ক্যান নট বি অ্যাকসেপ্টেবল। প্রিয় বাবার এমন পরিণতির জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করলেন মাহবুব আলীর মেয়ে সুরাইয়া ওসমান চৌধুরী। গরু ছাগলও যারা পালে তারা এইভাবে আগুন ধরে গেলে পশু পাখিগুলো রেখে আসতে পারে না। 5-5টা মানুষ, যদি তোরা জানিস, তোরাই তো মেডিসিন দিছিস, তোরা জানিস যে দে ক্যান নট মুভ, তোরা ট্রাই করতি। চাকালা বেড ভাইয়া ওই বেডে করেই লাস্টে বের করছে, কারণ সবাই বেডেই ছিল। ভেন্টিলেশন নিয়ে হাসপাতালের বক্তব্যের তীব্র প্রতিবাদও জানান তিনি। আমাদেরকে জানাইছে যে ভেন্টিলেশন তো আমাদের মাত্র 2টা, তার ভিতরে 2টাই কাজ করতেছে, মানে 2টাই 2জন পেশেন্টের গায়ে লাগানো। উনি যে ব্রিফটা দিছে ভাইয়া, যখন উনি বলছে না 5টা পেশেন্টই ভেন্টিলেশনে ছিল, তখন মনে হয়েছে যে উনি কি আমাদের বুঝাইতে চাইতেছে তোমাদের পেশেন্টটা তো মরেই গেছিল, আগুনে পড়লে তোমাদের প্রবলেম কোথায়? হোয়াট ওয়াজ দ্যাট? এত বড় একটা ইউনাইটেড গ্রুপের সাথে একটা মামলা করে আমার মনে হয় না কত দূর আগাইতে পারবো। আর আমাদের দেশ তো মোটামুটি একটা পোকার মতো হয়ে গেছি আমরা। অসহায় সুরাইয়া তার ক্ষোভ আর চাপা কষ্ট তুলে ধরতে বেছে নিয়েছেন ভিন্ন পথ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন খোলা চিঠিও। অন্যদিকে করোনা সন্দেহে সামান্য কিছু উপসর্গ নিয়ে হাসপাতালে গিয়েছিলেন বাইং হাউস কর্মকর্তা রিয়াজুল আলম। রাজধানীর শ্যামলীর এই বাসা থেকেই নিজে পায়ে হেঁটে হাসপাতালে গিয়েছিলেন। ভর্তি হয়েছিলেন দুপুরে। নির্ধারিত টেস্টের পর ওই সন্ধ্যায় জানতে পারেন করোনা হয়নি তার, কিন্তু বিধি বাম। রোগী না হয়েও করোনা রোগীদের সঙ্গেই আইসোলেশন বিভাগে থাকতে হয় তাকে। ও তো এত সিরিয়াস না, ও খালি গেছে টেস্ট করার জন্য। তোকে বলছে যে ভর্তি হতে হবে, আইসোলেশনে থাকতে হবে, আমরা নমুনা নিয়ে পাঠাবো, তারপর রেজাল্ট আসবে। তারপরে আরেকটার সময় গেছে, ভর্তি হয়েছে 10:30টার সময়, রেজাল্ট আসছে নেগেটিভ। শুধু তাই নয়, রিয়াজুলের ভাই ডাবলু জানালেন রোগী পুড়ে মারা যাবার পরেও নাকি বিল এসেছে 1.5 লাখ টাকা। তো লাস্ট যখন আপনারা নিলেন তখন বিলের পরিমাণটা কি ছিল? বিল বোধহয় তখন বোধহয় 1.5 লাখ পড়ছিল আর কি। যে হাসপাতালে ঘটল এমন অগ্নিকাণ্ডের ঘটনা, তাদের কিন্তু মূলমন্ত্র বিশেষ চিকিৎসায় সেবা দেয়া। আর তাদের স্লোগান হলো ব্যতিক্রমী মানুষের জন্য ব্যতিক্রমী যত্ন। কিন্তু ব্যতিক্রমী সেবার আসল চিত্রটা কি? এবার সেটাই জানব। অগ্নিকাণ্ডে নিহত রোগীর স্বজনেরা কি বলছেন, এবার তাদের মুখেই শুনে দেখবে 9 ইনভেস্টিগেশন। ভার্নন অ্যান্থনি পল একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে পাকিস্তান জেলে হয়েছিলেন কারা অন্তরীণ। জেল থেকে ছাড়া পেয়ে ফিরে আসেন স্বাধীন বাংলাদেশে। 74 বছরের মুক্তিযোদ্ধা অ্যান্থনি অসুস্থ বোধ করে উন্নত চিকিৎসা লাভের জন্য ভর্তি হন ইউনাইটেড হাসপাতালে। যেহেতু সিমটম আছে, যদিও আইডিসিআর থেকে নেগেটিভ আসছে, এখানে একটা ফলস নেগেটিভ আসতে পারে, সো আমরা তাকে আইসোলেশন দেবো। না, পেশেন্টের ট্রিটমেন্টটা দরকার, ওখানেই করবে। অ্যান্থনি পলের প্রেসক্রিপশনে তার করোনা নেগেটিভের তথ্য উল্লেখ রয়েছে। অ্যান্থনি পলের জামাতা রোনাল্ড নিকি পল জানালেন করোনা রোগী না হয়েও তার শ্বশুরকে থাকতে হয় আইসোলেশনে। আমরা তাকে করোনা সাসপেক্ট করেই ট্রিটমেন্ট দিব, যদিও সে নেগেটিভ। রোনাল্ডের অভিযোগ, করোনা ইউনিট থেকে স্থানান্তর করতেও তাকে পড়তে হয়েছিল ভোগান্তির মুখে। যেহেতু নেগেটিভ আসছে, ওনাকে শিফট করে দেন। 5টা বাজে, 6টা বাজে, 7টার সময় আবার গেলাম। আমি গেলাম হার্ড কপি রিপোর্ট কালেক্ট করতে। ওরা 8টার দিকে রিপোর্টটা হার্ড কপি নিয়ে আসছে। স্থানান্তর করার আগেই আগুন চোখে পড়ে রোনাল্ডের, কিন্তু বিধিবাম হাসপাতাল কর্মকর্তাদের সামনেই ধরে যায় আগুন। আগুনটা একটু ছড়াই গেছে,
তো দেখলাম সবাই চিরাচিলি বের হয়ে গেল, তো আমার যে সম্বন্ধী আছে ও তো কান্নাকাটি করতেছে, আমার বাবা এখানে আছে। ওদের যে সামনে গার্ড রুম ছিল, যেটা মেইন এন্ট্রেন্সে, গার্ড রুমেও কিন্তু কোনো ফায়ার এক্সটিংগুইশ ছিল না। ততক্ষণে ধরেন পুরো আগুন ছড়াই গেছে। কেন অগ্নিকাণ্ড কমানো যায়নি সে কারণটাও উল্লেখ করেন রোনাল্ড। একটা যদি ফায়ার এক্সটিংগুইশার থাকতো আমি নিজে নিভাইতে পারতাম। তার শ্বশুরের মৃত্যুর পরেও কিভাবে ভোগান্তির শিকার হলেন সেটাও জানালেন রোনাল্ড পল। আমাদের একটা বিল দিল মেবি 1,51,000 অর সামথিং, আর বললো যে মর্গের জন্য হয়তো 2-3 হাজার টাকা আসতে পারে, এটা কালকে সকালে সেটেলমেন্ট। আমি আবার ডিটেলস বিল চাইলাম যে এত টাকা কিভাবে আসলো। তো তখন দেখলাম যে অনেকগুলা টেস্ট করেছে। এই টেস্টগুলো আমাকেও ডাক্তাররা কখনো বলে নাই যে এই টেস্টগুলো হবে। এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবিও করেন রোনাল্ড পল। ইতিমধ্যে অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ এনে থানায় একটি মামলাও করেছেন তিনি। হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তৃপক্ষ আর নিহত স্বজনদের বক্তব্যের পারস্পরিক বিশ্লেষণ বোঝার ক্ষমতা দর্শক আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। 9 ইনভেস্টিগেশনের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর অপরাধ বিষয়ক নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান 9 ইনভেস্টিগেশনে। চিকিৎসা সেবা নিয়ে সেবা গ্রহীতাদের একটি অভিযোগ বেশ পুরনো, তা হলো সেবা না ব্যবসা, কোনটি আসলে মুখ্য। যারা চিকিৎসা সেবা নিতে যান অধিকাংশ ক্ষেত্রেই রোগীদের এমন পরস্পর বিরোধী যে বক্তব্য, তা থেকে একটি বিতর্কের স্থান থেকেই যায়। সাম্প্রতিক সময়ে রাজধানীর যে হাসপাতালে ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা, সে হাসপাতালের বিপক্ষেও সেবা নেওয়া গ্রহীতারা জানিয়েছেন তাদের সেবা নিয়ে বেশ কিছু প্রশ্ন, জানিয়েছেন তাদের মনের ক্ষোভ। তৈরি পোশাক ব্যবসায়ী মোহাম্মদ জুবায়ের একটু ভালো চিকিৎসার জন্য তার মা ও খালার চিকিৎসা করাতে গিয়েছিলেন। 27 মে ট্র্যাজেডির ঘটনাস্থল গুলশানের সেই হাসপাতালে। অতি আপন স্বজনদের চিকিৎসায় কি ছিল তার অভিজ্ঞতা, চলুন শুনে আসি সে কথা। আম্মুর রিং পড়ানো হয়েছে, খালামুনির দীর্ঘদিন কমায় ছিল। ওদের প্রফেশনালিজম থেকে শুরু করে ম্যানেজমেন্ট সব কিছুর মধ্যেই অনেক বেশি কমার্শিয়াল ভাব ছিল। ছোট্ট একটা ঘটনাতে বিশাল বিল। শুধু তাই নয়, হাসপাতালটির দাবি করা অভিজ্ঞ চিকিৎসাসেবীদের নিয়েও তার রয়েছে ভিন্ন মত। আমার একটা ওষুধ লাগবে, নিজেই দৌড়ায় যাওয়া লাগে, ওষুধের নাম খুঁজে পাচ্ছে না, ওষুধের গ্রুপ কি সেটা আম্মুর একটা ওষুধের গ্রুপ টোসিট, ওষুধের গ্রুপ নাম নার্স যে ছিল সে নাম বলতে পারছে না, টোসিট কোন ওষুধটা সেটা চিনতেই পারতেছে না। পরে আমি গুগলে সার্চ দিয়ে টোসিটের যে গ্রুপটা সেটা উপরে ফোন করে জানানো লাগছে যে গ্রুপ হচ্ছে এইটা। এটা হচ্ছে রাত 2:30টার দিকে। অন্যদিকে লাইফ সাপোর্টে থাকা রোগীকে স্থানান্তর করতে গিয়ে হাসপাতালটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী এক চিকিৎসক। তো ইউনাইটেড আমাদেরকে কোভিড নেগেটিভ হওয়া সত্ত্বেও আমরা আম্মাকে ভর্তি নিচ্ছিলাম না। তো আফটার সার্টেন পিরিয়ড অফ বার্গেনিং তারা ভর্তি করলেন, কিন্তু বাট আমার যেটা ফিলিং হচ্ছে তখন আম্মাকে তারা ভর্তি করলেন ঠিকই, কিন্তু তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ভর্তি করেছে যে পেশেন্টকে আমরা রাখবো না, এরকম একটা মানসিকতা নিয়ে আম্মাকে ভর্তি করেছে, বাধ্য হয়ে ভর্তি করলো। তো তারপরে আম্মাকে আইসিইউতে নেওয়ার পরের দিন আমাদের পজিটিভ রিপোর্ট বলে আমাদেরকে ওখান থেকে বের করতে বাধ্য করলো। ডাক্তার খালিদ মাহমুদের অভিযোগ, হাসপাতালে তার মা ভেন্টিলেশনে চিকিৎসা থাকার পরও তাকে বের করে দেয়া হয় এবং প্রপার অ্যাম্বুলেন্স আমাদেরকে দিতে ওরা পারেনি। যে অ্যাম্বুলেন্স ছিল সেই অ্যাম্বুলেন্সে পর্যাপ্ত অক্সিজেন না থাকার কারণে আম্মা ট্রান্সপোর্টেশনের সময় যে ব্রেনে ক্ষতি হয়েছে, আঘাত লেগেছে, সেই আঘাতের কনসিকুয়েন্সে আম্মা 23 তারিখে মৃত্যুবরণ করেছে। ভুক্তভোগীদের কথায় একটা বিষয় স্পষ্ট, চিকিৎসা সেবার চেয়েও ব্যবসাটা হয়তো বড় করে দেখে এসব হাসপাতাল। এবার মূল বিষয়ে আসা যাক। বলছিলাম অগ্নিকাণ্ডের বিষয়। প্রাথমিক তদন্ত বলছে ত্রুটিপূর্ণ এসি থেকেই ঘটেছে এই অগ্নিকাণ্ড, কিন্তু এই এসি নিয়েও অভিযোগ ছিল বেশ আগে থেকেই, কিন্তু সে অভিযোগ আমলে নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমের বৃহত্তম উৎস ফেসবুক। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসায়ের প্রচার ও প্রসার কোনোটিই বাদ পড়ে না এই মাধ্যম। এই মাধ্যমটিতে সংশ্লিষ্ট হাসপাতালেরও নিজস্ব একটি
পেজ রয়েছে। সেই পেজটির মন্তব্য অংশে আমরা চোখ রাখতে চাই। হাসপাতালটির খোলা ফেসবুক পেজে দেখা যায় ইরফার হোসাইন নামের একজন ব্যক্তি 2 বছর আগেই অভিযোগ করেছিলেন হাসপাতালের ডায়ালাইসিস বিভাগের এসিতে ত্রুটি রয়েছে। শুধু এসিই নয়, দেবাশিস দেবনাথ দেব নামের এক ব্যক্তি প্রশ্ন তুলেছেন হাসপাতালের সেবার মান নিয়ে। শফিকুল সজীব নামের আরও একজন ব্যক্তি হাসপাতালটির চিকিৎসা সেবা নিয়ে একই ধরনের প্রশ্ন তুলেছেন। আতিক আবরার নামের এক ব্যক্তিও মূল্যায়ন পাতায় সেবা নিয়ে তার নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। অন্যদিকে জামিল সুলতান নামের একজন ব্যক্তি লিখেছেন তার মায়ের ভুল চিকিৎসা দেওয়া হয়েছিল সেখানে, আর এর প্রমাণ তারা পেয়েছেন ভারতে নিয়ে তার মাকে চিকিৎসা দেওয়ার পর। যে কোনো অনুসন্ধানের প্রয়োজনে উভয়ের বক্তব্য তুলে ধরা বেশ প্রয়োজন, আর তা করতে অনুসন্ধানী প্রতিবেদক শেষ পর্যন্ত চেষ্টা করে থাকেন উভয় পক্ষের বক্তব্য সুচারুভাবে তুলে ধরতে। 27 মের ঘটনায় কর্তৃপক্ষের বক্তব্য কী তা জানার চেষ্টা করেছে টিম 9 ইনভেস্টিগেশন, কিন্তু সেখানেও নানা ভোগান্তির মুখে পড়তে হয়েছে খোদ এর অনুসন্ধানী প্রতিবেদককে। 27 মের অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য কী তা জানতে অনুসন্ধানী প্রতিবেদকের সাথে ফোনে কথা হয় হাসপাতাল কর্তৃপক্ষের। আপনি যেটা করেন, প্রশ্নগুলো পাঠিয়ে দেন, আমি আনসারগুলো আপনাকে রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষের কথা অনুযায়ী তার দেয়া ইমেইল ঠিকানায় পাঠানো হয় প্রশ্ন, কিন্তু ফিরতি মেইলে প্রশ্নের উত্তর প্রেস ব্রিফিংয়ে বলে দেওয়া হয়েছে বলে জানিয়ে দেন তিনি। উত্তর রেকর্ড করে পাঠিয়ে দেওয়ার আপডেট আর জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। 9 ইনভেস্টিগেশনের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতি। বিরতির পর সাথে নিয়ে ফিরছি এই ঘটনায় ঘটিত তদন্ত কমিটি ও ফায়ার সার্ভিসের বক্তব্য নিয়ে। জানব আইন শৃঙ্খলা বাহিনীর এ পর্যন্ত পাওয়া তথ্যের সর্বশেষ খবর নিয়ে। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান 9 ইনভেস্টিগেশনে। অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত হয়েছিল ফায়ার সার্ভিসের একটি তদন্ত কমিটি। প্রাথমিক তদন্তের সে রিপোর্টটা কি? অগ্নিকাণ্ডের সূত্রপাতটাই কোথা থেকে ঘটেছিল, আর কেমন ছিল সে সময় হাসপাতাল কর্তৃপক্ষের টোটাল ভূমিকা, সে বিষয় জানতে আমরা এখন যেতে চাই ফায়ার সার্ভিস অফিসে। 27 মে ঘটনার দিন বারবার হাসপাতাল কর্তৃপক্ষ আগুন নেভাতে তাদের প্রচেষ্টার কথা জানিয়েছিলেন প্রেস ব্রিফিং। আগুনের সূত্রপাত হওয়ার পরপরই আমাদের নিজস্ব অগ্নি নির্বাপক যে ব্যবস্থা আছে এবং আমাদের যে ফায়ার সার্ভিস টিম আছে, অগ্নি নির্বাপক যে টিম, তারা সকলেই ব্যাপারটা জেনে দ্রুততার সাথে ওখানে ছুটে যায় এবং ফায়ার সার্ভিস অথরিটিকে ওনারা ফোন দেয়, সেন্ট্রাল কন্ট্রোল রুমে ফোন দেয়। দমকল বাহিনী আসার পরে ওনারা ওই পানির হাইড্রেন্টের, আমাদের পানির হাইড্রেন্টের হোস পাইপ দিয়েই, সেই পানি দিয়েই আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসে 10 থেকে 15 মিনিটের মধ্যে। হাসপাতাল কর্তৃপক্ষের এমন বক্তব্যের সত্যতা এবার মিলিয়ে দেখতে চাই ফায়ার সার্ভিসের বক্তব্যের সাথে। তার জন্য যাওয়া হলো ফায়ার সার্ভিস অফিসে। কৌশল করে আসল ঘটনা জানতে চাইল টিম সদস্য। ওখানে কিন্তু ওই ছেলে লোকুলারে যে রাখছে তারা, ওখানে গাফিলতি ছিল এবং এটা আপনার এটার মানে হাইট আমরা দেখছি গ্রাউন্ড থেকে যে বিয়েটা 6-7 ফিটের বেশি না। কথায় কথায় এই কর্মকর্তা জানালেন আলাদাভাবে ইউনিট তৈরি হলেও অগ্নিকাণ্ড ঘটার মতো পরিবেশ নাকি আগেই ছিল। এগুলো কিন্তু সব হলো মেরিন বোর্ড, প্লাইউড আছে না, প্লাইউড দিয়ে ইয়ে দিছে, আগুন লাগার জন্য পারফেক্ট। আবার হলো এইটা ছিল, এবার উপরে ছিল আপনার হলো পেট্রোলিয়াম প্রোডাক্ট, এগুলা সিলিং প্লাস্টিকের যে, এগুলো তো দাও দাও করে জন্য পেট্রোলিয়াম প্রোডাক্ট। শুধু তাই নয়, নিয়ম অনুযায়ী অগ্নিকাণ্ড থেকে বাঁচতে একাধিক এক্সিট পয়েন্ট থাকার কথা থাকলেও নাকি তা নিয়ম মানা হয়নি। যখন আগুন লাগছে তারা তো আর বেরোতে পারে না, সাবাকেশন হয়ে মরে গেছে তো কয়েক মানে 2 মিনিটে মরে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ছিল পর্যাপ্ত অগ্নি নির্বাপন যন্ত্র ছিল সেখানে, কিন্তু ঘটনা সেখানেও ভিন্ন। তারা কি করছে, তাদের বিল্ডিং এর কিছু ফায়ার এক্সটিংগুইশার নাকি তারা মারছে, আসলে আমরা এটার আলামত দেখি না। তদন্ত শুরু হতে না হতেই অজানা কারণে রাতারাতি তদন্তের প্রধান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে।
প্রথম তো আমি প্রধান ছিল, আবার ডি স্যার বললো যে মানে অপারের সঙ্গে মানে প্রধান করতেই পারিনি। প্রথম দিন আমার প্রধান করেই করছিল, প্রথম দিন তো আমি গেলাম, যে আমি ওইসব মানে আলামত আনছি, আমি আমার কাজ করছি। আমরা করার পরে দুপুরের দিকে সাড়ে 3 দিন নিজে বললো যে মানে ইয়ে বলছে মন্ত্রণালয় থেকে বলছে মানে কেয়ার চাইছে আরেকজন বাড়া। তো পরে তারা বললো যে কিছু আমাকে মনে করে কি স্যার আপনি এসে হলে আমার পুরো কমিটি বাতিল করে নতুন কমিটি করতে পারেন। ডিজি 5 রোগীর মৃত্যুর ঘটনায় হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মৃত্যুর ঘটনায় বিচারিক তদন্ত এবং 5 রোগীর পরিবারের জন্য দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে ওই রিটের পরিপ্রেক্ষিতে 14 জনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ, ফায়ার সার্ভিস ও রাজুককে আলাদা আলাদা তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আর পুলিশের তদন্তের অগ্রগতির ব্যাপারে জানিয়েছেন গুলশান জোনের ডিসি। বিল্ডিং কোড মানা হয়নি এবং এই ক্ষেত্রে দাহ্য পদার্থ দিয়ে মূলত তাঁবু নির্মাণের ফলেই এই ধরনের অগ্নিকাণ্ডের সূচনা হয় এবং অগ্নিকাণ্ডের সময় দেখা যায় যে ওই করোনা আইসোলেশন ইউনিটের 2টি কক্ষে কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। চারপাশের দেখা না দেখা অপরাধের সূত্র হতে পারেন আপনিও। আলো আধারের সেসব অপরাধের পিছু হাঁটবে 9 ইনভেস্টিগেশন, খুঁজে বের করবে অপরাধের আদ্যপান্ত। পর্দায় দেখানো ঠিকানায় আপনার চারপাশের অপরাধ চিত্র আমাদের জানাতে পারেন। সরাসরি যোগাযোগও করতে পারেন স্ক্রিনে দেখানো এই নম্বরে। এই পর্বটি আপনি দেখতে চোখ রাখুন চ্যানেল 9-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আলোক ছটায় দূর হোক সমাজের নানান অসঙ্গতি, সময়ের স্রোতধারায় প্রতিষ্ঠিত হোক অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ। সব সংকটকে পেছনে ফেলে আপনিও সামিল হন এই স্বপ্ন পূরণের অঙ্গীকারে।